ছিলাম আমরা। যে হাত দিয়ে স্যালিউট করলাম সেই হাত দিয়েই মুখ লুকাতে হচ্ছে। ছি! আমাকে বেরোতে হবে। তোরা আসবি? ইয়ার কি হচ্ছে? কাল থেকে দেখছি তুই আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যাবি না। হ্যাঁ ধ্রুব, যতক্ষণ না সত্যি বলবি কেউ কোথাও যাবে না। ওই যে লোকটার স্ত্রী হসপিটালে ভর্তি ছিল, সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। এসব কি? আপনি এরকম কেন করলেন? আমার চোখের সামনে আমার স্বামীকে মেরে ফেললো। আদালত আমার বয়ান নিল না, বলল যে হেলমেট পরেছিল যখন, তাহলে খুনিকে দেখলো কি করে, এই বলে পুরো কেসটা ঘুরিয়ে দিল। না পুলিশ, না উকিল, না জাজ আমার কথা শুনলো। সঠিক বিচার যদি না পাই তাহলে বেঁচে থেকে কি লাভ? তাই জন্য আমি মরতে চেয়েছিলাম। যে কেসের সব প্রমাণ থাকে সেই কেসের শুনানি হতে অনেকদিন সময় লেগে যায়, আর মিথ্যে প্রমাণ দিয়ে কেসটা ঘুরিয়ে 4 দিনের মধ্যে ছাড়া পেয়ে গেল। এত কিছু করার পরেও আমরা ওই মহিলাকে ন্যায় বিচার দিতে পারলাম না। কি ভাই, তুই এখনো চুপ করে আছিস? তোর কিছু যায় আসে না না? যখন আমরা সবাই জিজ্ঞেস করলাম তুই একা কোথায় যাস, তখনও চুপ করেছিলি। এত কিছু হওয়ার পরেও তুই পাথরের মূর্তি হয়ে আছিস। তোর মাথা ঠিক আছে তো? ঠিক বলেছিস, আমি পাগল। হ্যাঁ, এখন তুই যেটা বলছিস সেটা শুনছি না, তোর পিছনে যে অন্যায়টা হচ্ছে সেটা দেখছি। সেটাই হলো আমার পাগলামি। ওইদিকে দেখ, কিছুক্ষণ আগে ওই লোকটার হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও পেশেন্টকে ভর্তি করিয়েছে, ও পেশেন্টের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে, ও প্রায়শ্চিত্ত করছে, এরকম তোদের মনে হচ্ছে। কিন্তু ও বাঁচার জন্য ঘুষ দিচ্ছে, এটা আমি বুঝতে পারছি, আর এটাই সত্যি। আমরা যাদের ধরিয়েছিলাম তাদের মধ্যে একজন বাইরে ঘুরছে দেখে তোদের খুব রাগ হচ্ছে, তাই না? হ্যাঁ, জানিস কি এখনো পর্যন্ত আমরা যেসব অপরাধীদের ধরিয়ে দিয়েছি তারা সবাই জেলের বাইরে ঘুরছে। হ্যাঁ, মানে এতদিন আমরা যা করেছি তার সবকিছু বৃথা? আমরা বৃথা হতে দেব না। এটাই হলো আমার পৃথিবী, এখানে আমি ছাড়া আর কেউ আসে না। তোমারে দুশ্মন সে তোমারে চরিত্র কা পতা চলতা হ্যায়। এটার মানে কি? এরকম তো আমরা বন্ধুদের ব্যাপারে বলে থাকি। ঠিক বলেছিস, মানুষের বন্ধু দেখে তার চরিত্রের পরিচয় পাওয়া যায়, আর মানুষের শত্রুকে জানা থাকলে তার ক্ষমতার পরিচয় পাওয়া যায়। 4 দিন আগে এ আমাদের শত্রু ছিল, যে রামপদ বাবুকে মারলো। উনি একজন সমাজ সেবক ছিলেন, কিন্তু যে কারণে ওকে মারা হলো সেইটা আমি মেনে নিতে পারছি না। আমরা ওকে ধরতে চেয়েছিলাম, কিন্তু পরে একটা কথা জানতে পারলাম। এই দেখো, এই ইরফান আলীও ওদের সঙ্গে যুক্ত ছিল। আমরা ওই ছিনতাইবাজকে যতবার জেলে পাঠাবো ও ছাড়া পেয়ে যাবে। গৃহমন্ত্রীর সাথে হাত মিলিয়ে ইরফান আলী শহরের বাইরে একটা জমি হাতিয়ে বড় লেভেলের একটা কনস্ট্রাকশন বানানোর প্ল্যান করেছে। রামপদবাবু সেই গরিব লোকেদের জমি ফেরত দেওয়ার দাবি নিয়ে লড়ছিল বলেই তাকে মারা হয়েছে। যাতে কেউ সন্দেহ না করে সেই জন্য হার চুরির প্ল্যান বানিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে এই কেসটাকে বন্ধ করে দেওয়া হলো। এবার বল, আমাদের শত্রু এ নাকি ও? এতদিন আমরা সবাই মিলে কিছু লোককে ধরিয়ে দিয়েছিলাম। সন্দেহের বশে 500টা কেস ভালো করে স্টাডি করবার পর এই হলো তার ফুল রিপোর্ট। কিছু ছোট অপরাধ যেমন চেন টানা, বাচ্চাদের অপহরণ, এর পেছনে অনেক বড় অপরাধ লুকিয়ে আছে। তোদের কি মনে আছে কিছুদিন আগে আমরা অপহরণ কেসে বাচ্চাদের বাঁচিয়েছিলাম? সেটাও টাকার জন্য ছিল। গত মাসে একটা হসপিটালে ইনকিউবেটরে শর্ট সার্কিটের জন্য 18 জন বাচ্চার মৃত্যুর খবরটা তোরা নিশ্চয়ই শুনেছিলিস। ওদের মৃত্যু সেই জন্য হয়নি। সব বাচ্চারা জন্মেই অসুস্থ হয়ে পড়ছিল। আমরা বাচ্চাদের চেক আপ করে ওদের পোলিও ড্রপ দিই। সেই দিনও আমরা একই ড্রপ দিয়েছিলাম, কিন্তু 10 মিনিট পর দেখলাম সব বাচ্চা মারা গেছে। আমি ভয় পেয়ে বাচ্চাদের মৃত্যুর খবরটা ম্যানেজমেন্টকে জানালাম। তখন ওরা আমাকে বলল এই কথাটা যেন কেউ না জানতে পারে, নয়তো হসপিটালের বদনাম হবে, এটা বলে কেসটা চাপা দিয়ে দিল। ওরা নার্সদের পোলিও ড্রপ দেয়নি, একটা ওষুধ দিয়েছিল যেটার কোনো পরীক্ষা হয়নি। সেই কারণে 18 জন শিশুর প্রাণ চলে গেল। যদি এই সত্যিটা বাইরে বেরোতো তাহলে ইন্ডিয়ার সব ফার্মা কোম্পানিগুলোর সত্যিটা বেরিয়ে আসতো। সেই জন্যই শর্ট সার্কিট করানো হয়েছিল। এই সত্যিটা যাতে বাইরে না বেরোয় সেই জন্য ডক্টর রমাকান্ত বাবুর মুখ বন্ধ করার জন্য তার মেয়েকে
মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। শুধু ওনার মেয়েকে কিডন্যাপ করলে সন্দেহ হতো, সেই জন্য সাথে আরো 3 জনকে কিডন্যাপ করা হলো। এই সব খেলা কন্ট্রোল করে ধীরাজ চন্দ্র। এরকম প্রত্যেকটা ছোট ছোট ঘটনার পেছনে এক একটা বড় ক্রাইম লুকিয়ে আছে। এইসব ক্রাইমের পেছনে যে একটা অর্গানাইজ ক্রাইম আছে সেটা তুই প্রমাণ করবি কি করে? আমি জানি এরা এক একটা বড় ক্রাইম করে আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য এক একটা ছোট ক্রাইম করে, কারণ সাধারণত ওই রকম ছোট ক্রাইম আমরা এড়িয়ে যাই। 15 বছর বয়স থেকে আমি এটা নিয়ে চর্চা করছি। প্রত্যেকটা খবর পড়তাম, যা লেখা থাকতো তাই বিশ্বাস করতাম। কিন্তু একদিন আমি গল্পের পেছনের গল্পটা বোঝার চেষ্টা করলাম। একদিন আমি যখন পেপার পড়ছিলাম তখন বুঝলাম ফার্স্ট আর 5th পেজের মধ্যে একটা কানেকশন অবশ্যই আছে। ফার্স্ট পেজে হরতালের খবর বেরোলে 5th পেজে দুর্ঘটনায় মৃত্যুর খবর বেরোয়। একটা পেজে ঘুষ নেওয়ার খবর বেরোলে অন্য পেজে সেই ঘুষখোর নেতার জামিনের খবর বেরোয়। একটা পেজে সোনার দাম বেড়েছে বেরোলে পরের পেজে টাকার মূল্য পড়েছে খবর ছাপা হয়। একটা পেজে নতুন কফির লঞ্চের কথা বেরোলে তো পরের পেজে এটা লেখা থাকে কফি হার্টের জন্য ভীষণ ভালো। আসলে আমরা বিজনেস পেজ বেশি পড়ি না, কিন্তু ওই বিজনেস পেজটাই বাকি খবরগুলো তৈরি করে। কিছু ব্যবসায়ী নিজের স্বার্থে খবর ছাপায় আর আমরা সেটাই বিশ্বাস করে নিই। আমাদের কোন জল খেতে হবে, কোন ওষুধ খেতে হবে, কি পড়তে হবে, এই সব কিছু বড় ব্যবসায়ী ডিসাইড করে। জনতার ভবিষ্যৎ লেখে একজন নেতা, আর নেতার ভবিষ্যৎ যিনি লেখেন তিনি হলেন একজন বিজনেসম্যান। এই যে 5-6টা অপরাধ হয়েছে না, এটা শুধুমাত্র বিজনেস বাড়ানোর জন্যই হয়েছে। এই সব কিছুর পেছনে মাত্র 15 জন আছে। এইরকম 5-6 জন অপরাধীদের ধরার জন্য পুলিশের 5000 জন ওদের পেছনে লেগে আছে, কিন্তু এই 15 জনকে ধরার জন্য একজনও নেই। আমার শুধু একটাই লক্ষ্য আছে, এই 15 জনের মধ্যে যে সব থেকে বেশি ক্রাইম করে তাকে ধরা। ওকে ধরতে পারলে বাকিদের খবর ওর থেকে পেয়ে যাব। সেই একজনকেই খুঁজতে হবে, আর সেই হলো আমার আসল শত্রু।